হত্যা মামলায় গ্রেফতার সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া 10 দিনের রিমান্ড আবেদন পুলিশের। আদালতে নেওয়া হয়েছে ইনু, মেনন ও পলককে। নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারে গঠন হচ্ছে 6টি কমিশন। 1 অক্টোবর থেকে কাজ শুরু। 3 মাস পর দলগুলোর সঙ্গে বৈঠক। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। আবারও হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এফআর কেয়ারের কেবিনে ভর্তি। পরীক্ষা নিরীক্ষার পর ব্যবস্থা নেবে মেডিকেল বোর্ড। যত্রতত্র স্কুল কলেজ নেই নিজস্ব বাস সার্ভিস। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যানজটে নাকাল শিক্ষার্থীরা। এলাকা ভিত্তিক প্রতিষ্ঠান ও পরিবহন ব্যবস্থার তাগিদ। এবং টেলিভিশন বিতর্কে কমলার কাছে ধরাশায়ী ডোনাল্ড ট্রাম্প। হ্যারিসকে বিজয়ী ঘোষণা বেশিরভাগ গণমাধ্যমের। দ্বিতীয় বিতর্ক চায় ডেমোক্রেট শিবির। সময় সংবাদের সঙ্গে আছি আমি মনির হোসাইন। ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। তাকে আদালতে তোলা হয়েছে। 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এদিকে রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফিকেও। রাতে রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেফতার করা হয়। 2015 সালে খিলগাঁও থানা ছাত্র দলের সাবেক সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে ক্রসফায়ার নামে হত্যার অভিযোগে ডিএমপির তৎকালীন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ 13 পুলিশ কর্মকর্তাকে আসামি করে মামলা করা হয়। গত 3 সেপ্টেম্বর খিলগাঁও থানায় মামলাটি করেন জনির বাবা। এদিকে রিমান্ড শেষে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলককে আদালতে নেওয়া হয়েছে। এছাড়া আজ আদালতে তোলার কথা রয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও। নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংশোধন সহ 6টি কমিশন গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সব বঞ্চনা ও অন্যায়ের প্রতিকার করবে অন্তর্বর্তী সরকার। অর্থনীতি সচল রাখতে সবাইকে সহযোগিতার আহ্বানও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, লুটপাট করে বিদেশে পাচার করা অর্থ ফেরানো হবে। গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের বার্তা বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কারের তাগিদে জাতিকে শক্তিশালী ও আশাবাদী করতে নানা চিন্তা ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। একযোগে কাজে নেমে পড়ার ফলে বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কর্মপরিকল্পনা ও বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যে সমস্ত ভাই বোনেরা তাদের গত 16 বছরের জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা সংবিধান সংশোধন, নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন ও জনপ্রশাসন সংস্কারের জন্য 6টি কমিশন গঠনের সিদ্ধান্তের কথা জানান। বাংলাদেশের ফ্যাসিজম বা স্বৈরতান্ত্রিক শাসন পুনরাবৃত্তির আশঙ্কা রোধ এবং জনমালিকানা ভিত্তিক কল্যাণমুখী জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে কিছু জাতীয় ভিত্তিক সংস্কার সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে। উক্ত সংস্কার ভাবনার অন্যতম কেন্দ্রবিন্দু হচ্ছে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা, সুশাসন প্রতিষ্ঠা করা। গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধতার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা আইন নিজের হাতে তুলে না নিতে সবার প্রতি আহ্বান জানান। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব। আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কাজ কেউ কোনোভাবেই করবেন না। লুটপাট ও পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগের বিষয়ে প্রধান উপদেষ্টা জানান, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটা ব্যাংকিং কমিশনও গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা স্বৈরাচারী হাসিনা সরকারের অহেতুক কোটি কোটি টাকা ব্যয়ের প্রকল্প বাস্তবায়িত হতে দেখেছি, যেগুলো কখনোই দেশের মানুষের জন্য ছিল না, বরং এর সাথে জড়িত ছিল কুৎসিত আমিত্ব এবং বিশাল আকারের চুরি। চলমান এবং প্রস্তাবিত সকল উন্নয়ন প্রকল্পগুলোর যাচাই বাছাই করার কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি। পাইপলাইনে থাকা 48 বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক সহায়তা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। মেগা প্রকল্পের নামে লুটপাট বন্ধের পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ কমানোর লক্ষ্যে রাশিয়া এবং চীন থেকে প্রাপ্ত ঋণের সুদের হার কমানো এবং ঋণের মেয়াদ বৃদ্ধির জন্য অনুরোধ জানানো হয়েছে। অর্থনীতির চাকা সচল রাখতে সব সমস্যা নিয়ে শ্রমিক মালিক উভয় পক্ষের সঙ্গে বৈঠকের কথা জানান প্রধান উপদেষ্টা। আপনারা কারখানা খোলা রাখুন, অর্থনীতির চাকা সচল রাখুন,
দেশের অর্থনীতিকে সোজা হয়ে দাঁড়াতে দিন। আমরা আপনাদের সমস্যার স্থায়ী সমাধান বের করার জন্য সর্বশক্তি প্রয়োগ করব। জাতির উদ্দেশ্যে ভাষণে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সংবাদ মাধ্যম ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। আমরা সবাইকে বলে দিয়েছি, আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন, আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এফআর কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। রাত 1টার পর গুলশানের বাসা থেকে প্রাইভেট কারে রওনা হন বিএনপি চেয়ারপারসন। রাত 2টা নাগাদ হাসপাতালের কেবিনে নেওয়া হয় তাকে। সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এফআর কেয়ারে নেওয়া হয়েছে তাকে। ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের অধীনে তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে। রিপোর্ট পর্যালোচনা করে নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি ও হার্ট সহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। সময় সংবাদে আরও থাকছে, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন স্থানে বেড়ি বাঁধে আবারও ভাঙন, আতঙ্কে স্থানীয়রা। জরুরি মেরামতের দাবি পানি উন্নয়ন বোর্ডের। কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামিদের আইনের আওতায় আসতেই হবে। হাজার খানেক পলাতক আসামির প্রতি এমন হুঁশিয়ারি দিয়েছেন কারা মহাপরিদর্শক। অপরাধ বিশ্লেষকদের মতে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত এসব আসামি সামাজিক নিরাপত্তায় হুমকি তৈরি করছে। তাদের আবার কারাগারে ফেরানো না গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা আছে বলে মনে করছেন তারা। আতিকুর রহমান তমালের রিপোর্ট। দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা। বিটিভিতে এই সংবাদ দেখে মুক্তি পেতে বিক্ষোভ করতে থাকে কয়েদিরা। 6 আগস্ট সাতক্ষীরা জেলা কারাগার থেকে 596, শেরপুর জেলা কারাগার থেকে 518 এবং গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যায় 203 জন বন্দী। এর আগে 19 জুলাই নরসিংদীর কারাগার থেকে পালিয়ে যায় 826 জন কয়েদি। সব মিলে পালিয়ে যাওয়া বন্দীর সংখ্যা 2241 জন। কারাগারের জন্য পেরিমিটার পর্যন্ত সিকিউর রেসপন্সিবিলিটিটা আমাদের কারা কর্তৃপক্ষের। যদি কোনো কারণে যদি বহির কোনো আক্রমণ অথবা প্রতিহত করার জন্য সাধারণত আমরা যে কোনো ল এনফোর্সিং এজেন্সির সহায়তা নিই, বাট ওই সময় আসলে আমরা সহায়তাটা পাইনি। আপনারা জানেন, পুলিশ এবং অন্যান্য বাহিনীগুলো ওভাবে আমাদেরকে সহায়তা করতে পারেনি, যে কারণে আসলে ঘটনাগুলো হয়েছিল এবং পালিয়ে গেছে। অবশ্য পালিয়ে যাওয়াদের মধ্যে পরবর্তীতে স্বেচ্ছায় কারাগারে ফিরেও আসেন অনেকে। ইতিমধ্যেই আত্মগোপনে থাকা অনেককে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। তবে এখনও পালিয়ে আছে 929 জন। কারা মহাপরিদর্শক বলছেন, যে কোনো মূল্যে সেসব কয়েদিকে গ্রেফতার করবেন তারা। তারা যদি দেশের ভিতর থাকে তারা অবশ্যই গ্রেপ্তার হবে, বিকজ আমাদের ল এনফোর্সিং এজেন্সি তারা ব্যবস্থা নিচ্ছেন এবং আপনারা দেখেছেন যে ইতিমধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বেশ কয়েকজন অলরেডি গ্রেপ্তার হয়েছেন। তো আমার প্রত্যাশা যে বাকিরাও গ্রেপ্তার হবে। অপরাধ বিশ্লেষকদের মতে পূর্ণ শক্তি নিয়ে এখনও শতভাগ তৎপর হতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এই সুযোগে আসামিরা যাতে অপরাধ সংঘটিত করতে না পারে সেজন্য অবিলম্বে গ্রেফতার করতে হবে কয়েদিদের। সমাজের মধ্যে নিরাপত্তার যে শৃঙ্খলা, সেই জায়গাগুলো যথেষ্ট হুমকির মুখে পড়ে যাবে। যে অ্যাপ্রোচগুলো অন্যান্য দেশগুলো ব্যবহার করে সেটি হচ্ছে একজনকে দিয়ে আরেকজনকে খুঁজে বের করা। এই প্রক্রিয়াটি এই মুহূর্তে ভালো কাজ করতে পারে বলে আমি মনে করছি। কারাগারগুলো থেকে লুট হওয়া 94টি অস্ত্রের মধ্যে ইতিমধ্যেই 60টি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো বলছে, আত্মগোপনে থাকা বন্দীরা যাতে সীমান্ত পারে যেতে না পারে সেজন্য তৎপর আছে সীমান্তরক্ষী বাহিনীও। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। স্কুল কলেজ খোলা থাকলে রাজধানীতে নেমে আসে যানজটের অভিশাপ। ভুক্তভোগী নাগরিকদের অভিযোগ, বছরের পর বছর অপরিকল্পিতভাবে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি স্কুল বাস সার্ভিস চালু করতে না পারার ব্যর্থতার কারণে পথেই নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। তাই রাষ্ট্র সংস্কারের এই সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্কুল বাস সার্ভিসের আওতায় এনে দীর্ঘদিনের পুরানো ক্ষত কাটিয়ে ওঠার পরামর্শ বিশেষজ্ঞদের। উম্মেহানির রিপোর্ট, ছবি তুলেছেন শরীফুল ইসলাম রুবেল। দীর্ঘ অপেক্ষার ছাপ চোখে মুখে, শরীর জুড়ে রাজ্যের ক্লান্তি। দিনের শুরুতেই যেন দিন শেষের অনুভূতি। 2 থেকে আড়াই ঘন্টা আগে ঘর থেকে বেরিয়েও মেলে না গন্তব্যের দেখা। এই তো রাজধানীর স্কুলগামী শিক্ষার্থীদের নিত্যদিনের তিক্ত অভিজ্ঞতা। রাস্তা প্রায় 40 মিনিট যাবত গাড়িতে বসে আছি। আমি তো কখনো এটা এক্সপেক্ট করি না যে আমার সময়টা ওয়েস্টেজ হোক। বাচ্চা আমার মাত্র 3তে পড়ে, এতটা পথ দৌড়ায় দৌড়ায় আসা লাগলো। এট এ টাইমে যখন এই জায়গায় গাড়িগুলো আসে তখন মানে কন্ট্রোল করাটা আসলেই খুব চ্যালেঞ্জিং আর কি।
এখন আমি দাঁড়িয়ে আছি মোহাম্মদপুরের ইকবাল রোডে। এই এলাকাটিতে ছোট বড় মিলিয়ে রয়েছে প্রায় 17টি স্কুল। সব শিক্ষার্থীরা যাচ্ছেন স্কুলে। আমার পিছনে যে যানজটের চিত্র দেখছেন সেটি এখানকার স্কুল শুরু এবং শেষের সময়কার নিত্যদিনের চিত্র। তবে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন স্কুল বাস সার্ভিস চালু থাকলে এই ট্রাফিকের চিত্রটি হতো ঠিক ভিন্ন। কোনো উদ্যোগ যে নেওয়া হয়নি তা কিন্তু নয়। লোক দেখানো স্কুল বাস সার্ভিসের সবশেষ দৃষ্টান্ত রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের। কয়েক হাজার শিক্ষার্থীর ওই স্কুলটিতে চলতি বছরের ৩ জুলাই অনেকটা ঢাকঢোল পিটিয়ে চালু করা হয় 3টি মাত্র বাস। প্রয়োজনের তুলনায় অপ্রতুল সার্ভিসটি চালুর সকল ক্রেডিট ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিলেও শর্ত মোতাবেক সংস্থাটি দেয়নি কোনো অর্থ। বরং ডিএনসিসির সাবেক মেয়র পলাতক থাকায় এখন অনেকটাই অনিশ্চিত স্কুল বাস প্রজেক্টটি। তারা চেয়েছিল কিন্তু আমরা এখন পর্যন্ত পাই নাই, আর আদৌ দিবে কিনা আমরা জানি না। তবে আমরা আমাদের নিজস্ব অর্থায়নে এই বাস সার্ভিস চালু রাখতে চাই। পরিসংখ্যান বলছে ঢাকার রাস্তায় প্রতিদিন তৈরি হয় 2 থেকে 2.5 কোটির মতো ট্রিপ, যার মধ্যে প্রায় 40 লক্ষ ট্রিপ স্কুলগামী শিক্ষার্থীদের গাড়ির। 2009 সালে স্কুল বাস চালুর উদ্যোগ নেওয়া হয়। সেই প্রজেক্টটিও মুখ থুবড়ে পড়ে কিছুদিনের মধ্যেই। পরে 2010 সালে বিআরটিসি 2টি স্কুল বাস সার্ভিস চালু করলেও তা বর্তমানে বন্ধ। আর তাই শুধু স্কুল বাস সার্ভিস চালু করাতে সমস্যার সমাধান দেখছেন না বিশেষজ্ঞরা। ক্যাচমেন্ট ভিত্তিক যদি স্কুল প্রতিষ্ঠা করা যায়, যেটা আমি বলছিলাম 4 থেকে 4.5 স্কয়ার কিলোমিটারের মধ্যে যারা থাকবে তারাই যদি ওই স্কুলে পড়ার সুযোগ পায়, তাহলে এখানে উইন উইন সিচুয়েশন তৈরি হবে। একটা সহজেই আসলে স্কুল বাসের ছাত্রদেরকে স্কুলে আনা যাবে। পাশাপাশি ঢাকার যে স্কুলগুলি আছে প্রত্যেকটা স্কুলের মান পরিবর্তনের যে বিষয়টা, সেটারও কিন্তু একটা সুযোগ তৈরি হবে। যে উদ্যোগে নেওয়া হোক তা যদি হয় লোক দেখানো, তবে সমস্যার সমাধান হবে না বলেও মনে করেন বিশেষজ্ঞরা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন স্থানে বেড়িবাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। অন্তত 69 কিলোমিটার বেড়িবাঁধ অধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংস্থা। উপকূলীয় এলাকায় আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। টেকসই বেড়িবাঁধের প্রয়োজনীয়তা স্বীকার করলেও অর্থ ছাড়ের সীমাবদ্ধতার কথা জানিয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে বেড়িবাঁধের জরুরি স্থানে সংস্কার করা হচ্ছে। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। খুলনার দাকপ উপজেলার খোনা এলাকায় নদীর পার ঘেঁষে দেখা দিয়েছে দীর্ঘ এই ভাঙন। পানি উন্নয়ন বোর্ড আমলে না নেয়ায় গত সপ্তাহে এখানে বাঁধ ভেঙে তলিয়ে যায় অন্তত 4টি গ্রাম। একইভাবে এর 1 সপ্তাহ আগে জেলার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে বাঁধ ভেঙে তলিয়ে যায় অন্তত 13টি গ্রাম। শুধু এই এলাকা নয়, এমন তীব্র ভাঙন রয়েছে খুলনার পাইকগাছা, কয়রা ও দাকপ উপজেলার 17টি ইউনিয়নের আরও অন্তত 56টি স্থানের 31 কিলোমিটার এলাকায়। একই চিত্র দক্ষিণের আরও 2 জেলা বাগেরহাট, সাতক্ষীরার 6 উপজেলার অন্তত 38 কিলোমিটার বেড়িবাঁধে। গত মে মাসে ঘূর্ণিঝড় রেমালে নতুন করে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক এলাকার বেড়িবাঁধ। বিভিন্ন সংস্থার তথ্য মতে অতি ঝুঁকিপূর্ণ এসব এলাকা বাদেও 100 কিলোমিটারের বেশি এলাকা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। বাঁধ ভেঙে গত 2 দশকে নদীপাড়ের মানুষের জমি বাড়িঘর বিলীন হয়েছে বহুবার। বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি জমিও। ভাঙন এলাকায় বাসিন্দাদের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা। বাঁধের কোনো নিরাপত্তা না, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। সতর্ক হয়ে এই জায়গায় আসি। কেউ হয়তো অনেক সময় বাড়িতে থাকি, রাতে তো ঘুমাতে পারিনি, যে কোনো বাড়িঘর সব তোলা যায় কিনা। প্রতি বছরই একবার করে আমরা পানিতে ভাসি। ব্যবস্থা না হয় তাহলে আমাদের আর কিছু থাকবে না। আমরা এই গাছে এই নেই, এরকম একটা অবস্থা। পানি উন্নয়ন বোর্ড যে কাজগুলো করতেছে এটা সঠিকভাবে না হওয়ার কারণে আজকে কিন্তু এই দুর্দশায়। নদী শাসন হয় বা ব্লক পরে যে ভাগ দিয়ে যদি আমাদের একটা নদী শাসন করা হয় তাহলে আমরা হয়তো মুক্ত পেতে পারি। ভাঙনের পর পানি উন্নয়ন বোর্ডের তোড়জোড়ে নামমাত্র সংস্কার হলেও তা কাজে আসছে না বলে অভিযোগ জনপ্রতিনিধিদের। প্ল্যানিং করছে, এই টাকা না, এই টাকা আসবে, ফান্ড আসবে, প্ল্যানিং এর দুর্বলতা আছে। ব্লক ছাড়া এখানে আর কখনো বাঁধ রাখা যাবে না। ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের প্রয়োজনীয়তার কথা স্বীকার করলেও শুধু পরিকল্পনাতেই সীমাবদ্ধ পানি উন্নয়ন বোর্ড। অর্থ ছাড়ের সীমাবদ্ধতার কথা জানিয়ে তাদের দাবি চিহ্নিত স্থানগুলোতে জরুরি মেরামত করা হচ্ছে। মেইনটেনেন্স যে বাজেট, এই বাজেটের অপূর্ণতা রয়েছে এবং নদী শাসন সহ কাজগুলো করতে পারলে পোল্ডারগুলোর স্থায়িত্ব বাড়বে। বেশ কিছু প্রকল্প প্ল্যানিং কমিশনে গিয়েছে এবং এই প্রকল্পগুলো অনুমোদিত হলে আমরা কাজগুলো বাস্তবায়ন করতে সক্ষম হব। পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে 3 জেলায় 2006 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। দুর্বল এসব বেড়িবাঁধ ভাঙনের পর নামমাত্র সংস্কারে বছর না ঘুরতেই আবারও ভাঙন দেখা দেয়। ফলে খুলনার উপকূলীয় এলাকার নদীপাড়ের মানুষের দুঃখ দুর্দশা কমছেই না, বছরের পর বছর, যুগের পর যুগ।
তাই স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের যে দাবি এলাকাবাসীর তা এখন আরও জোরদার হয়েছে। খুলনার দাকব থেকে আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকেও আদালতে নেওয়া হতে পারে আজ। এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম, সরাসরি যাচ্ছি তার কাছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কিছুক্ষণ আগে খিলগাঁও থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া তার সাথে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেননকেও একই মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে মোহাম্মদপুর ও ভাটারা থানায়ও সিএমএম আদালত গ্রেফতার দেখিয়েছেন এবং আব্দুল্লাহিল কাফি, যিনি ঢাকা জেলার পুলিশ মহাপরিদর্শক, তাকেও হাজারীবাগ থানায় গ্রেফতার নামঞ্জুর করে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এই মুহূর্তে রাষ্ট্রপক্ষের আইনজীবী কথা বলবে, আমরা তার সাথে। অনেকগুলো মামলা আজকে আপনারা জানেন যে স্বৈরাচারের দোসর হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে অন্য একটি মামলা থেকে আজকে রিমান্ড ব্যাক করে আদালতে হাজির করা হয় এবং আজকে তাদেরকে খিলগাঁও থানায় একটি হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে আদালত তাদেরকে এই মামলায় রিমান্ড প্রার্থনা করা হয় নাই, বিজ্ঞ আদালত তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। আরেকটি মামলা মোহাম্মদপুর থানা, আরেকটি মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয় এবং গ্রেপ্তার দেখিয়ে তাকে এই মামলা তার বিরুদ্ধে কোনো রিমান্ড দরখাস্ত ছিল না, তাকে বিজ্ঞ আদালত সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেন। আরেকটি মামলা, এটা হলো বাটারা থানা মামলা, এটাও হত্যা মামলা। এই মামলায় সে আব্দুল্লাহ আল মামুনকে বাটারা থানা মামলা 5/8/24 এবং 2/9/24 এই মামলায়ও আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয় এবং এই মামলায় কোনো রিমান্ড দরখাস্ত ছিল না। বিজ্ঞ আদালত এই মামলাগুলো তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেন। আরেকটি মামলা, এটা হলো বাটারা থানা মামলা, এটাও একটি হত্যা মামলা। এই হত্যা মামলায় সে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয় এবং এই মামলাও কোনো ধরনের রিমান্ড পিটিশন ছিল না। বিজ্ঞ আদালত তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেন। আর একটি মামলা আপনারা জানেন যে খুব আলোচিত মামলা, ছিল সাভার থানা মামলা নম্বর 3/9/24, যেখানে ভ্যানের মধ্যে ছাত্র জনতাকে লাশ স্তূপ করে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে। বিশ্বের ইতিহাসে এটি একটি অমানবিক একটি কাজ করেছে এবং এটি একটি গণহত্যা। এই নির্মম হত্যার যজ্ঞের পিছনে যিনি কারিগর, তিনি ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি। তাকে আদালতে আনা হয়েছে। কিছুক্ষণ পরে তার সাভার থানা মামলায় তদন্তকারী কর্মকর্তা রিমান্ড চেয়েছেন। কিছুক্ষণ পরে তার এই রিমান্ড শুনানি হবে। এই যে মামলাগুলো আমি আগে বলেছি, এই মামলাগুলো সবগুলো মামলায় আসামি পক্ষে আইনজীবী ছিলেন এবং তারা দরখাস্ত দিয়ে জামিনে প্রার্থনা করেছেন। বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করেছেন এবং আমরা রাষ্ট্রপক্ষেও জামিনে বিরোধিতা করেছি। যে আসামিরা জঘন্যতম গণহত্যার সঙ্গে জড়িত, তাদের নেতৃত্বে ছাত্র জনতার উপর গুলি করে নির্মমভাবে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। এই আসামিরা যদি জামিন মুক্তি পায় তাহলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অশান্তি সৃষ্টি করবে। জনগণ যে একটি শান্তিতে এখন বসবাস করছে, জনগণের মুখে যে একটা হাসি আজকে ফুটে উঠেছে, এর বিরুদ্ধে তারা কাজ করবে। অতএব তারা একটা গণশত্রু এবং জনশত্রু, এদেরকে মুক্তি দেওয়া ঠিক হবে না। তাদের জামিন দরখাস্ত নামঞ্জুর করা হোক। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানির পরে তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
রাশেদ খান মেনন ইনু, মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, আব্দুল্লাহ আল মামুন, এই 4 জনে। সরাসরি যুক্ত ছিলাম সিএমএম আদালত থেকে। লাইসেন্স ফিরে পেতে চায় দেশের প্রথম মোবাইল অপারেটর সিটিসেল। গেল 29 আগস্ট লাইসেন্স পুনর্বহালের জন্য বিটিআরসিকে চিঠি দিয়েছে প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড। একই সঙ্গে 2033 সাল পর্যন্ত 4G এবং 5G সেবা প্রদানের লাইসেন্সও চেয়েছে। শুধু তাই নয়, পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তে সিটিসেল বন্ধ করায় সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম সহ সংশ্লিষ্টদের বিচারও দাবি করেছে প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড। সময়মতো বকেয়া পরিশোধ করতে ব্যর্থ হয় 2016 সালের অক্টোবরে মহাখালীতে সিটিসেলের প্রধান কার্যালয়ে গিয়ে নেটওয়ার্ক সুইচ বন্ধ করে দেয় বিটিআরসি। সাবেক বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খানের প্রতিষ্ঠান সিটিসেলের কাছে বিটিআরসির হিসাব অনুযায়ী পাওনা ছিল 477 কোটি 69 লাখ টাকা। এই অর্থের 2/3 4 সপ্তাহের মধ্যে পরিশোধের নির্দেশ দেন আদালত। কার্যক্রম চালু রাখতে নিজেদের হিসাব অনুযায়ী পাওনার 2/3 244 কোটি টাকা পরিশোধ করে সিটিসেল, যদিও তাতে কার্যক্রম চালু রাখতে পারেনি প্রতিষ্ঠানটি। 2 দশকেরও বেশি সময় ধরে গ্রাহক সেবা দিয়ে আসা সিটিসেলের ফ্রিকোয়েন্সি লাইসেন্স বাতিল করা হয় 2022 সালের সেপ্টেম্বরে, আর 2023 সালের মার্চে কোম্পানির অপারেটিং লাইসেন্সই বাতিল করে বিটিআরসি। এ সময় লেট ফি ও রানিং বিল মিলিয়ে বিটিআরসির পাওনা ছিল 218 কোটি টাকা। কার্যক্রম বন্ধের 8 বছর পর সম্পূর্ণ 10 মেগাহার্টজ স্পেকট্রাম সহ সেলুলার মোবাইল ফোন অপারেটর লাইসেন্স এবং রেডিও যোগাযোগ সরঞ্জাম লাইসেন্স পুনরায় ফেরত দেওয়ার আবেদন করেছে সিটিসেল। গেল 29 আগস্ট দেয়া চিঠিতে বলা হয়, রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রথমে তাদের তরঙ্গ স্থগিত এবং পরে লাইসেন্স বাতিল করা হয়। 8 বছর বন্ধ থাকায় 2000 কোটি টাকার রাজস্ব হারিয়েছে সিটিসেল। এসব কিছুর জন্য সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিমকে দায়ী করা হয়। ওনার ইনিশিয়েটিভে ডেইলি প্রিন্ট মিডিয়াতে অ্যাডভার্টাইজমেন্ট গেছে নোটিশ আকারে যে সিটিসেল বন্ধ হয়ে যাবে, আপনারা কাস্টমার যারা আছেন আপনাদের মতন সুইচ করে। বিইং এ মিনিস্টার অফ টেলিকমিউনিকেশন, ওনারা এটা করাটা কতটুকু জাস্টিফাইড, আমার এটা নিয়ে একটা কোশ্চেন আছে। উই ওয়ান্ট জাস্টিস। পুনরায় ব্যবসায় ফিরতে প্রযুক্তি নিরপেক্ষ লাইসেন্সও চায় সিটিসেল, যাতে 4G ও 5G সেবা অন্তর্ভুক্ত থাকবে। এজন্য তারা অর্থ পরিশোধ করবে, তবে তা রাজস্ব আদায়ের পর। আমরা যা চেয়েছি বিটিআরসির কাছে পেলে তারপর হয়তো আমরা একটা ফাইনাল ডিসিশন নিয়ে যে কিভাবে আসলে আমরা মার্কেটে আবার আসব, তখন ইনশাল্লাহ আমরা ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব। সার্বিক বিষয় নিয়ে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করতে রাজি হননি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সংস্কারের 1 বছরের মধ্যেই বেহাল দশা যশোর খুলনা মহাসড়কের। খানাখন্দে ভরে গেছে বেশিরভাগ অংশ। প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনার পাশাপাশি বিকল হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। অন্যদিকে ধুলা কাদায় ভোগান্তিতে স্থানীয়রা। সড়ক বিভাগ বলছে বর্ষা মৌসুম থেকেই শুরু হবে সংস্কার কাজ। জুয়েল মৃধার পাঠানো তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। সড়কের কোথাও দেবে গেছে, কোথাও বিটুমিন উঠে ঢিবির মতো হয়ে আছে। বেশ কিছু জায়গায় ছোট বড় গর্ত। রাস্তার ধুলাই ঢেকে যাচ্ছে চারপাশ, ঝুঁকি নিয়ে হেলে দুলে চলছে যানবাহন। 2017 সালে যশোর খুলনা মহাসড়ক সম্প্রসারণ ও পুনর্নির্মাণ শুরু হয়। কয়েক দফা সময় বাড়িয়ে 2023 সালের সেপ্টেম্বরে কাজ শেষ হয়। অথচ 1 বছরের মধ্যে আবারও চলাচল অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। এলাকাবাসী জানান, এই সড়ক দিয়ে বেনাপোল স্থলবন্দর, ভোমরা স্থলবন্দর ও দর্শনা স্থলবন্দর, নোয়াপাড়া নদী বন্দর এবং মোংলা সমুদ্র বন্দরগামী হাজারো যানবাহন প্রতিদিন যাতায়াত করে। বাণিজ্যিকভাবে ব্যস্ত এ সড়কে প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনার পাশাপাশি বিকল হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। এতে ক্ষুব্ধ সড়ক ব্যবহারকারী ও এলাকাবাসী। গাড়িগুলো তো ভাঙছে আর গাড়ি পাল্টি খাচ্ছে, গাড়ির পাতি ভাঙছে, হ্যাঙ্গার ভাঙছে, রাস্তার খুবই খারাপ অবস্থা। এই রাস্তার কারণে আমাদের রিং টাল হচ্ছে, 2 দিন বয়ে থাকা লাগতেছে, ইনকাম হচ্ছে না, খুব ঝামেলা। এই রাস্তাটা খুব দ্রুত সংস্কারের প্রয়োজন। সরকার বা যারা দায়িত্বে আছে তারা এমনভাবে রাস্তাটা করুক যাতে জনগণ ভোগান্তিতে না পড়ে, রাস্তাটা আরো সুন্দর হয়।
সড়ক বিভাগের দাবি, সড়ক সংস্কারে সংশ্লিষ্ট ঠিকাদারদের চিঠি দেয়া হয়েছে। বর্ষা মৌসুম শেষেই শুরু হবে পুনঃসংস্কার কাজ। যারা ঠিকাদার ছিল আগে যারা কাজ করেছে ওদেরকে আমরা বারংবার চিঠি দিচ্ছি। ওদের ভাষ্য হচ্ছে যে বৃষ্টির জন্য ওরা কাজ করতে পারতেছে না, বৃষ্টির পরে ওরা আশা করি অতি দ্রুতই রিপেয়ার কাজ শুরু করবে। সড়ক বিভাগের তথ্য মতে মহাসড়কের যশোর শহরের পালবাড়ি মোড় থেকে অভয়নগরের রাজঘাট পর্যন্ত ৩৮ কিলোমিটার পুনর্নির্মাণে ব্যয় হয়েছিল ৩২১ কোটি টাকা। সময় সংবাদ, যশোর। দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থীদের বিতর্কে বেশিরভাগ গণমাধ্যম কমলা হ্যারিসকে বিজয়ী ঘোষণা করেছে। ট্রাম্প সমর্থক ফক্স নিউজও কমলাকে বিজয়ী বলছে। ভালো করায় ট্রাম্পের বিপক্ষে দ্বিতীয় বিতর্ক চায় কমলার প্রচার শিবির। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। হাস্যোজ্জ্বল কমলা হ্যারিস বিতর্কের মঞ্চে উঠে এগিয়ে গিয়ে অপর প্রান্তের প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করমর্দন ও কুশল বিনিময় করার দৃশ্যই হয়তো মার্কিনীদের মন জয় করে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। এর আগে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীদের টেলিভিশন বিতর্কের দিকে মুখিয়ে ছিল সাধারণ মানুষ। উপভোগ করেন দুজনের কথার লড়াই। ১.৫ ঘন্টার এই লড়াইয়ের প্রতি চোখ ছিল পুরো বিশ্বের। দুজনেই পাল্টাপাল্টি আক্রমণে একে অপরকে নাস্তানাবুদ করার চেষ্টা করেন। এ সময় মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ আয়োজিত এ বিতর্কের সঞ্চালক ডেভিড মুইর ও লিন্ডসে ডেভিস অনেকটা ভালোভাবেই সামলে নিয়েছেন তাদের। ৫৯ বছর বয়সী কমলা আর ৭৮-এর ট্রাম্পের বাগযুদ্ধে অধিকাংশ মার্কিন গণমাধ্যম কমলা হ্যারিসকেই জয়ী বলেছেন। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে বলা হয় ট্রাম্প সমর্থক। সেই ফক্স নিউজই কমলাকে জয়ী বলেছে। ফক্স নিউজের রাজনৈতিক বিশ্লেষক ব্রিট হিউম বলেন, কমলা খুব ভালোভাবেই প্রস্তুতি নিয়ে এসেছিলেন এবং বিতর্ক জুড়ে বিভিন্ন বিষয়ে ট্রাম্পকে লক্ষ্যচ্যুত করতে সক্ষম হয়েছেন। বলেন, ট্রাম্পের জন্য এটি খারাপ রাত ছিল। রাজনৈতিক বিশ্লেষক হ্যারল্ড ফোর্ড জুনিয়র সরাসরি বলেন, এই বিতর্কে জয় পেয়েছেন কমলা। ভোটারদের মতামতের ভিত্তিতে ওয়াশিংটন পোস্ট বলেছে, মঙ্গলবার রাতের বিতর্কে এগিয়ে রয়েছেন কমলা। ৯০ মিনিটের ওই বিতর্ক দেখেছেন এমন ৬ জন ভোটারের সঙ্গে কথা বলে বিবিসি জানিয়েছে, বিতর্কে কমলায় মুগ্ধ ভোটাররা। তবে কাকে ভোট দেবেন তা এখনো চূড়ান্ত করেননি অনেকে। নিউ ইয়র্ক টাইমস বলেছে, হ্যারিস অত্যন্ত দৃঢ়তার সাথে বিতর্ক জুড়ে নিজের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ রেখেছে। ওয়াল স্ট্রিট জার্নালও বলেছে একই কথা। তাদের প্রতিবেদনে বলা হয়, হ্যারিস সফলভাবেই ট্রাম্পকে তার আইনি সমস্যা সহ বেশ কয়েকটি ইস্যুতে দমিয়ে রাখতে সক্ষম হয়েছেন। ইউএসএ টুডে হ্যারিসের পারফরমেন্সকে শক্তিশালী বলে বর্ণনা করেছেন। অন্যদিকে ট্রাম্প ছিল রক্ষণাত্মক। টেলিভিশন চ্যানেল MSNBC বলেছে, এই বিতর্কে হ্যারিসের জয় খুব স্পষ্টভাবেই দেখা গেছে। কথার লড়াইয়ে হ্যারিস ডোনাল্ড ট্রাম্পকে খুব সহজেই হারিয়েছেন। একই ধরনের মন্তব্য সিএনএনেরও। তাদের মন্তব্যে উঠে আসে, বিতর্কে খুব সংক্ষেপেই নিজের অবস্থা তুলে ধরে হ্যারিস বিতর্কে ভালো করেছে। প্রথম বিতর্কে জো বাইডেনকে ঘায়েল করলেও এবার কমলাকে মোকাবিলায় অনেকটা ব্যর্থ ট্রাম্প বলেছেন, নির্বাচনে জয়ী হলে দায়িত্ব নেয়ার আগেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাবেন। অপরদিকে প্রেসিডেন্ট হিসাবে প্রথম ও সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে দেশের অর্থনীতি ও মধ্যবিত্ত শ্রেণীকে শক্তিশালী করার উপর জোর দেওয়ার কথা জানান ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। হতে চান সব জনগণের প্রেসিডেন্ট। বিতর্কে ভালো করায় কমলাকে অভিনন্দন জানিয়েছে তার প্রচার শিবির। নির্বাচনের আগে আরও একটি বিতর্কে অংশ নেয়ার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে ডেমোক্রেটিক পার্টি। অন্যদিকে ট্রাম্পের নির্বাচনী শিবির থেকে দাবি করা হয়, তাদের প্রার্থী নিপুণ দক্ষতার সঙ্গে বিতর্ক করেছেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হত্যা মামলায় গ্রেফতার সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া 10 দিনের রিমান্ড আবেদন পুলিশের। আদালতে নেওয়া হয়েছে ইনু, মেনন ও পলককে। নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারে গঠন হচ্ছে 6টি কমিশন। 1 অক্টোবর থেকে কাজ শুরু। 3 মাস পর দলগুলোর সঙ্গে বৈঠক। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা।
এবং আবারও হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এফআর কেয়ারের কেবিনে ভর্তি। পরীক্ষা নিরীক্ষার পর ব্যবস্থা নেবে মেডিকেল বোর্ড। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।